নমস্কার, ইডেন উদ্যান থেকে বলছি অজয় সাময়ী। আজ ফেডারেশন কাপের 1980 ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগানের সঙ্গে মাওনা স্পোর্টিংয়ের লড়াই। আমি এবং আমার সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় ভাষ্যকার অজয় বসু। দেখতে পাচ্ছেন অজয় বসুকে, তার সঙ্গে আজকে আমার ধারাভাষ্য করেছে। যদিও আমাদের পদবি আলাদা, কিন্তু আমাদের কাজ হচ্ছে এক। মাওনা স্পোর্টিং মানেই মোহনবাগান, মাওনা স্পোর্টিং মানে একটা অন্য লড়াই। প্রথম সেমিফাইনাল অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। আজকের এই সেমিফাইনালটা কি হয় তা দেখার জন্যে আজকে দু দলের সমর্থকেরা ইডেনকে ভরিয়ে তুলেছেন। খেলা এখনও শুরু হয়নি, তবে দু দলের খেলোয়াড়দের নাম হয়তো আমি পরে আপনাদের জানাচ্ছি। বলতে বলতেই খেলা শুরু হয়ে গেছে। বল সাবিরের কাছে পড়েছিল, সাবির ভেতর দিকে ঢোকার চেষ্টা করছেন। সে প্রসূনও রয়েছেন সেই দলে, মাওনা স্পোর্টিং দলে, কিন্তু আক্রমণের ধাঁচ বাড়াবার চেষ্টা করছে মাওনা স্পোর্টিং, কিন্তু পারছে না। মোহনবাগানের সুব্রত এবং প্রদীপ চৌধুরীর কাছে আটকে যাচ্ছে। একের পর এক আক্রমণ করলো মাওনা স্পোর্টিং, সে আক্রমণকে দানা বাঁধাতে পারছে না। আমি অমল দত্তর টাইমে এই ডায়মন্ড সিস্টেমে খেলা হয়েছিল, সে সময় আমি অনেক সাক্ষী ছিলাম। বিশেষ করে আমি ফাইনালে যখন ইস্টবেঙ্গল খেললো সালগাঁওকরের সঙ্গে, সেই খেলার আমি এবং মানুষ ভট্টাচার্য ধারাভাষ্য দিয়েছিলাম। ওটা জীবনের আমার কাছে একটা দারুণ প্রাপ্তি, একথা কখনো ভুলবো না। তার জন্য তো অনেক সম্মান পেয়েছেন আপনি। আমি অনেক সম্মান পেয়েছি, সেই সম্মানে সম্মানিত হয়েছি। তা দেখতে পাচ্ছেন আমি পুলিশ কমিশনার তৎকালীন বিকে সার হাত থেকে পুরস্কার পেয়েছি। আর একজন বিখ্যাত সাংবাদিক তৎকালীন, তার কাছ থেকেও সাংবাদিকের পুরস্কার পেয়েছি ধারাভাষ্যের জন্য, এবং নিচে পিকে ব্যানার্জির হাত থেকেও একটা সম্মান পেয়েছি। আকাশবাণী আমাকে নির্বাচিত করেছিল 1997 ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচে। আমি এবং মানুষ ভট্টাচার্য ধারাভাষ্য দিয়েছিলাম, আজও মনে আছে। এবং সে খেলায় যদিও ইস্টবেঙ্গল জনতা আশা করেছিল যে আজকের এই ফাইনালে জয়ী হবে, কিন্তু না, শেষ পর্যন্ত বুনো কুটিনো সালগাঁওখানে দুটি গোল করে ইস্টবেঙ্গলকে পরাস্ত করলো। এটা অত্যন্ত দুঃখের বিষয় ছিল ইস্টবেঙ্গলের কাছে। ডায়মন্ড সিস্টেমে জেতার পরেও ইস্টবেঙ্গল সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে তারপরে ইস্টবেঙ্গল যেভাবে পরাস্ত হবে তা কেউ ভাবতে পারেনি। যাই হোক, আমি সালগাঁওকারের প্রশংসা করব, কারণ বুনো কুটির মতন খেলোয়াড় এত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল সেই খেলায়, যে সালগাঁওকারের প্রশংসা ছাড়া কোনো উপায় ছিল না। সে খেলায় ইস্টবেঙ্গল 2 গোলে পরাজিত হয়েছিল। এবার আপনার আকাশবাণীতে অ্যাজ এ কমেন্টেটর আসা, সেই নিয়ে গল্প আছে। 1970 সাল, তখন আমি পাড়ায় টেনিস টুর্নামেন্ট হয়, আমি খেলার ধারাভাষ্য দিচ্ছি। ঠিক আমাদের উল্টো দিকে একজন রেডিও অফিসার থাকতেন, তার নাম মিস্টার সিং। উনি রিসেপশনেই বসতেন। আমার ধারাভাষ্য শুনে আমাকে বললেন যে, তুমি কি খেলার ধারাবিবরণী দেবে? আমার ইচ্ছে তো আছে স্যার, এর যে কী সিস্টেম তা তো আমার জানা নেই, তবে এটা আকাশবাণী ঠিক করে। তাই নাকি? তখন আমার মনে একটা আশা জাগলো। বললো, আপনি একদিন আমার সঙ্গে দেখা করুন। তো আমি দেখা করলাম, আমাকে নিয়ে গেল আকাশবাণীর অফিসে। থরথর করে কাঁপছি, তখন দেখি যে আমাকে ওপরে নিয়ে গেল। তখন অফিসার ছিলেন সুব্রত ব্যানার্জি, তখন 1971 কি 72 সাল হবে। তো আমাকে বললো, আমার আপাতত উনি ঘরে ঢুকিয়ে দিয়ে আমাকে চলে গেলেন। এবার আমার পা থেকে মুখ অবধি দেখার পর উনি বললেন, কমেন্ট্রি করবে? যান এখান থেকে, আমাদের এখানে কোনো জায়গা নেই বলে উনি আমাকে সরিয়ে দিলেন। আমি থরথর করে কাঁপতে কাঁপতে সোজা চলে এলাম ওই সিং সাহেবের কাছে। এসে বললাম, উনি বললেন, তাই নাকি? আমরা হ্যাঁ। আবার তারপরের বছর আমাকে নিয়ে গেছে। তখন আরেকজন অফিসার এসছেন, তিনিও বললেন, দেখুন আমাদের এখানে তো কমেন্ট্রির এখন জায়গা নেই, তবে আমরা 7 মিনিট আপনাকে আমি স্টুডিওতে আমরা একটা পরীক্ষা নেবো। তো আমাকে নিয়ে বললো, তখন বিনয় ঘোষ নামে একজন অফিসার ছিলেন, তিনি টেস্ট নিয়েছিলেন, বললেন না হবে না বলে আমাকে কাটিয়ে দিলেন। তারপরের বারেও আমাকে নিয়ে গেছেন, তখন আর একজন অফিসার এসছেন, তিনিও বললেন, দেখুন আমাদের এখানে তো জায়গা নেই কমেন্ট্রি, তবে আপনি সেখানেও মোহনবাগান ইস্ট বেঙ্গলের ধারাভাষ্য দিলাম 7 মিনিট। তারপরে তো সঙ্গে সঙ্গে বলে দিলেন হবে না। চতুর্থবারের মাথায় এসআর দাস, সত্যরঞ্জন দাস বলে এক অফিসার এলেন। ওই সিং সাহেব আমাকে নিয়ে গেলেন, চলুন। এবং ইতিমধ্যে আমার পুষ্পেন সরকারের সঙ্গে মাঠে আলাপ হয়। আমি বললাম, স্যার কীভাবে কমেন্ট্রি করব? উনি বললেন যে, দেখো বাবা, এ অনেক শক্ত জিনিস, এখানে তুমি পাত্তা পাবে না। আমি বললাম, আপনি বলুন না স্যার। তুমি ভালো করে রবি চক্রবর্তী, তুমি ফুটবল খেলে যাবে না? ফুটবল তো খেলেছি, কিন্তু ফুটবলের সমক্ষ জ্ঞান আছে? আমরা হ্যাঁ, মোটামুটি আমার কাছে তো জ্ঞান তো আছেই। তো ঠিক আছে, আমি বললাম। তো বললো, আচ্ছা তুমি দেখা করো। আমাকে দেখা করা বললে, ওই সত্যরঞ্জন দাস আমাকে বললেন যে, আমাদের বুধবার দিনকে টেস্ট হবে বাটা আর ওয়ারির ম্যাচের খেলার ধারাবাহিক, আমরা 7 মিনিট করে নেবো প্রত্যেকে। আমরা অনেককেই ডাকছি, দেখা যাক কে কীরকম বলে। আমরা ইংরেজি এবং বাংলায় কমেন্ট্রি চালু করব, তার জন্য আমরা কিছু কমেন্ট্রিটা নেবো। তা উনি বললেন। তা আমি
যখন পরীক্ষা দিলাম, তো আমাকে পুষ্পেন সরকার একটা জিনিস শিখিয়েছিলেন, দেখো তুমি থেমে থাকবে না, তুমি থাকবে সবসময় প্লেয়ারদের নামকে উচ্চারণ ভালো করে করার চেষ্টা করবে এবং তুমি রামের জায়গায় শাম বলে যাবে, কিন্তু থামবে না। আমি থামিনি এবং আমি যেভাবে বলেছি, সত্যরঞ্জন দাস আমার পিঠটা চাপড়ে দিয়েছিল, সাবাস। আমি তখনই বুঝি আমার হতে পারে। এরকম অনেকেই ছিল, জয়ন্ত চক্রবর্তী ছিল, প্রদীপ রায় ছিল আপনার সঙ্গে। আমার সঙ্গে সেবারে যদিও প্রদীপ তার আগে ইংলিশে পাস করে গিয়েছিল, তখন আমরা সবাই বেশ কয়েকজন নাম দিয়েছিলাম। আমরা তাদের মধ্যে আমি, জয়ন্ত, প্রদীপ রায় পাস করে গেলাম বাংলায় এবং তার দুদিন পরেই আমার ধারাভাষ্যের কল এসে গেছে। আমি মোহনবাগান ওয়ারি ম্যাচ দিয়েছে আমাকে, আমি থরথর করে কাঁপছি। এটা 1976 সালে। 1976 সালে। তাও আমি 3 দিন সময় পেয়েছিলাম। তো পুষ্পেন সরকারকে গিয়ে খুব ধরলাম মাঠে, কি করব স্যার, কি করণীয়। বলে তুমি ভালো করে প্লেয়ারদের প্র্যাকটিস দেখো। আমি ওই লোকটার কাছে কৃতজ্ঞ, পুষ্পেন সরকারের কাছে। উনি বলেছিলেন ভালো করে রবি চক্রবর্তীর রেফারির আইন বইটা তুমি পড়বে, আর অমল দত্তর বইটা ভালো করে পড়বে। আমি থরলি আগেই পড়ে গিয়েছিলাম, কারণ তারপরে যখন আমাকে আকাশবাণীতে ডেকেছিল ম্যাচ দেওয়ার আগে, তখন প্রতুল চক্রবর্তী সত্যরঞ্জন দাসের পাশে বসেছিলেন। উনি আমাকে প্রতিটা টেস্ট নিয়েছিলেন, এটা আমি কোনোদিন ভুলবো না। বলেছিলেন মাঠের মাপ কত হয় বাবা? আমি বললাম স্যার 120 গজ থেকে, আর চওড়ায় 75 থেকে 80 গজের কম হবে না। আর বলো তো বাবা যে ওই যে মাঠে কটা ফ্ল্যাগ থাকে? আমি বললাম 6টা ফ্ল্যাগ থাকে। আমাকে প্রশ্ন করলো, তা আমি বললাম কেন 6টা ফ্ল্যাগ থাকে? আমি বললাম 4টে থাকে 4 কোণে, আর 1 গজ দূরে থাকে মাঝের ফ্ল্যাগ। 1 গজ দূরে থাকে কেন? আমি স্যার উইঙ্গাররা ছুটবে কী করে তাহলে? উনি তখন বললেন, উনি যখন চোখটা মেরে এসআর দাসকে বললেন, জানে কিছু। বলো তো বাবা, মাঠে যে গর্ত করে টাচ লাইন টানা হয় বা সাইড লাইন টানা, এটা কি ঠিক না? এটা ঠিক নয়। তাহলে টাচ লাইনটা কত ইঞ্চি হবে? আমি 3 ইঞ্চির কম, 5 ইঞ্চির বেশি হবে না। তখন আমাকে বললেন তাহলে গোল পোস্ট আর গোল এরিয়া কাকে বলে? আমি গোল পোস্ট হচ্ছে সেই যেটা 24 ফুট আর 8 ফুট উচ্চতা, তাকেই বলা হয় গোল পোস্ট। তাহলে ওই প্রথম কমেন্ট্রি সেই সম্পর্কে বলুন, কে ছিল আপনার সঙ্গে? আমার সঙ্গে ছিলেন রথীন মিত্র। তিনি আমাকে দেখে এমন ভান করছে, আবার বলছে অফিসারদের আজকের ম্যাচ গেল, বোধহয় আজকের ম্যাচ গেল, এই আমার নতুন ছেলেকে দিয়েছে, এর দ্বারা কিচ্ছু হবে না। আজকে আমিও গেলাম, ও কি বলবে জানি না। তো খেলা আরম্ভ হয়েছে। রথীন মিত্র মানে আরম্ভ করলেন, আজ মোহনবাগান সঙ্গে ওয়ারির ম্যাচ। ওয়ারি দুর্ধর্ষ দল, দেখা যাক কী করে। মোহনবাগানও দুর্ধর্ষ দল, দু দলের লড়াই দেখার জন্যে। তা খেলা যখন উনি মাইক ছাড়লেন, তখন আমি তো ঝড় তুলে দিয়েছি। এখন রেডিও অফিসাররা আরও অনেকেই ছিলেন, সত্যরঞ্জন দাস, আরও অনেক অফিসাররা, রঞ্জিত নন্দী থেকে শুরু করে আরও অনেকেই ছিলেন অফিসে, মানে প্রেস বক্সে। আমি যখন মাইক ধরছি, ঝড়ের গতিতে বলছি, ওনারা অবাক হয়ে যাচ্ছেন এবং আমাকে পিঠ চাপড়ে হাফ টাইমে বলেছেন, সাবাস বেটা সাবাস। এটা যে আমার মনের মধ্যে কতটা আত্মবিশ্বাস বাড়িয়েছিল সে বলার নয়। খেলার শেষে রথীন মিত্রকে সত্যরঞ্জন দাস বললেন, তোমারে শিখায় দেবে। আমি বললাম, তোমারে শিখায় দেবে? আমাকে খালি উনি একটা কথা বললেন, তুমি এদেশীয় ছেলে, তোমাকে ওই কোকো শব্দটা বাদ দিতে হবে, তাহলে তুমি একেবারে অনেক ওপর দিকে উঠে যাবে। আমি এ কথা কোনো দিন ভুলবো না। এবার কাদের সঙ্গে আপনি কমেন্ট্রি করেছেন? আমিও অজয় বসুর সঙ্গে করেছি। উনি হচ্ছেন ভগবান, বাংলা ধারাভাষ্যের এক অন্যতম ব্যক্তিত্ব। পুষ্পেন সরকার, কমল ভট্টাচার্য, পিকে ব্যানার্জি, অমল দত্ত, শান্ত মিত্র, সুনীল ভট্টাচার্য, জয়ন্ত চক্রবর্তী, পিকে ব্যানার্জি, বদরু ব্যানার্জি, আর যারা নতুন ছেলেরা এসেছে তাদের সকলের সঙ্গে আমি করেছি। আমি বদরু ব্যানার্জির সঙ্গে তো আপনার মানে একটা বদরু ব্যানার্জি আরারাত এবং এরিয়ানের ম্যাচটি প্রি কোয়ার্টার ফাইনাল 1978-এর আইপি শিল্ডের সেই খেলার কথা কোনোদিন ভুলব না। জীবনে আমার প্রথম বিদেশি ম্যাচ। আমাকে পুষ্পেন সরকার, বিদেশিদের প্লেয়ারের উচ্চারণটা কিভাবে আপনি? আমাকে পুষ্পেন সরকার অনেক ব্যাক করেছিলেন। উনি ইংলিশটাকে বাংলায় ট্রান্সলেট করে আমাকে করে দিয়েছিলেন এবং উনি আনন্দবাজারে কাজ করতেন বলেন, তাদের নামটা এসে যেত বলে আমাকে দারুণভাবে হেল্প করেছিলেন। আমি একটু হাম্বেল করিনি। আমি যেমন ধরুন খ্যাচাত্রিয়ান, অগ্নেশিয়ান, স্যাকিয়ান, বান্দারেঙ্গো, আমি প্রতিটা নাম মুখস্থ করেছিলাম নাম্বারের সাথে সাথে। যখন খেলা হয়েছিল সমস্ত রেডিও অফিসাররা শুরু করে এবং মাঠের যারা দর্শক তারা শুনে মুগ্ধ হয়ে যাচ্ছিল, আমার দিকে তাকাচ্ছিল। আমি ঠিক এইরকমভাবে বলছিলাম যে এরিয়ান বনাম আরারাতের খেলার যে ধারাভাষ্য আপনারা শুনতে পাচ্ছেন, সে খেলায় এখনও কোনো দল গোল করতে পারেনি। অ্যাভেটিস অবজেপিয়ানের কাছে বল পড়েছিল, উনি হচ্ছেন গোলরক্ষক। সেখান থেকে বল দিয়েছেন সোরেন অগ্নেশিয়ানকে, সোরেন অগ্নেশিয়ান দিয়েছেন স্যাকিয়ানকে, স্যাকিয়ান এরিয়ানের রক্ষণ ভাগে ঢুকে পড়েছেন, কিন্তু অপরিহারী বাধা দিয়েছেন
কিন্তু অন্যায়ভাবে ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি সুনীল অধিকারী। অতএব খেলায় এখনো গোল হয়নি, তবে রাশিয়ার দলটা যথেষ্ট শক্তিশালী, কোনো সন্দেহ নেই। খেলোয়াড়দের শারীরিক গঠন দেখার মতো। বলতে বলতে আক্রমণ, সার্কিসিয়ান বল পেয়েছেন, ঢুকে পড়েছে এরিয়ানের মধ্যে, গোল 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 করলেন সার্কিসিয়ান। এক গোলে এগিয়ে গেল আরনাতের দল। আরনাত যে দুর্ধর্ষ দল, কোনো সন্দেহ নেই। খেলার মধ্যে আমরা বুঝতে পারছি হয়তো উত্তরোত্তররা আরও গোল করবে বা আরও ঝাঁপিয়ে পড়বে, কোনো সন্দেহ নেই। এক গোলে পিছিয়ে পড়েছে এরিয়ান। এই আইপিএসেলের প্রি কোয়ার্টার ফাইনাল খেলায় এক গোলে এগিয়ে গেছে আরনাত ক্লাব। তো এভাবে আপনি শুরু করলেন, বিদেশি দল আপনার প্রথম। ওটা এবার আপনার যার সঙ্গে আপনি মানে কম্বিনেশন হয় একটা, যেরকম সচিন সৌরভ, একটা কম্বিনেশন হয় যে কোনো মাঠে, বিদেশ মানুষ, এই সম্পর্কে বলুন আপনার সঙ্গে কার কম্বিনেশন খুব ভালো ছিল? ধারাভাষ্য নিয়ে হ্যাঁ, ধারাভাষ্যে মানস ভট্টাচার্যের সঙ্গে আমি অনেক কমেন্ট্রি করেছি। বললেন 1997 ফেডারেশন কাপ ফাইনালে যেটা ইস্ট বেঙ্গল সালগাঁওকারকে পরাজিত হলো, সে খেলার কথা আমরা কোনোদিন ভুলবো না। তাদের সেটা মানুষের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এবং মানস ভট্টাচার্যকে আমি ধারাভাষ্যে নিয়ে গিয়েছিলাম, তুমি চলো, তুমি ধারাভাষ্য দেবে। সেটা বলুন না। হ্যাঁ, আমি মানুষ একদিন খিদিরপুর ক্লাবকে অনুশীলন করাচ্ছে ওই হাওড়া ইউনিয়ন মাঠের বাইরে। আমি বললাম যে তুমি ধারাভাষ্য দিতে যাও? মানুষ বললো হ্যাঁ, কি করতে হবে? একটা টেস্ট দিতে হবে। ও গেল, তখন ছিল অফিসার আমাদের শ্রীকুমার চক্রবর্তী। শ্রীকুমার চক্রবর্তীর টাইমে মানুষ ভট্টাচার্য অ্যালাউ হয়ে গেল। তারপর মানুষের জয়যাত্রার কোনো অভাব নেই, একের পর এক ধারাভাষ্য দিয়ে গেছে। মানুষকে বাদ দিয়ে যেন ধারাভাষ্য এখন পরিকল্পনাই করা যায় না। কত পেমেন্ট পেতেন তখন? 25 টাকা। প্রথম জীবনে 25 পেয়েছি, 100 পেয়েছি, তারপর 2000 পেয়েছি, তারপরে 3500 টাকা পেয়েছি। আপনি কমেন্ট্রি ছাড়লেন মানে কেন? ছাড়লাম আমার, দেখুন হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেল। আর আমি একটা জিনিস জানতাম, আমায় পুষ্পেন সরকার, অজয় দাও শিখিয়েছিলেন যে দেখো, কমেন্ট্রি করতে গেলে প্লেয়ারদেরকে চিনতে হবে। তখন তো টিভি ছিল না। তো আমি সকালবেলা, আমার বাড়ির কাছে গড়ের মাঠ, আমি রোজ সকালবেলায় মাঠে প্র্যাকটিস দেখতে যেতাম। ধরুন যে ম্যাচটা পেলাম, তার প্রতিপক্ষ দলটাকে আমি দেখার চেষ্টা করতাম, যাতে আমার সামনে কোনো রকম মানে ধোঁয়াশা না হয় খেলোয়াড়দেরকে। আমি স্বচ্ছভাবে বলেছি এবং একের পর এক ম্যাচ করে গেছি। সে বাটার টিম বলুন, ওয়াডির টিম বলুন, এরিয়ান বলুন, জর্জ টেলিগ্রাফ বলুন বা খিদিরপুর ক্লাব বলুন, আমি সমস্ত প্লেয়ারকে চিনতাম। এইটাই আমার আত্মবিশ্বাস ছিল যে আমি যে কোনো ম্যাচকে করতে পারতাম। সেই থেকেই আমি এমন একটা জায়গায় পৌঁছলাম যে আমার সমস্ত আশা পূরণ হয়ে গেছে। আমি মোহনবাগান ইস্ট বেঙ্গল প্রায় 12খানা ম্যাচ করেছি, এটা আমার কাছে অনেক বড় কথা। আমি বিশেষ করে দুবার ফেডারেশন কাপে মোহনবাগানের জয় দেখেছি। বিজয়নের অনবদ্য ফ্রি কিকের গোল কোনোদিন ভুলব না। পিকে, চুনি, বলরাম, তিনটে আলাদা স্টাইল। সেরকম অজয় বোস, পুষ্পেন সরকার এবং কমল ভট্টাচার্য, এই তিনজনকে আপনি কিভাবে স্টাইল আপনি বলবেন? দেখুন, এরা ধারাভাষ্যের জন্মদাতা, কোনো এর মধ্যে কোনো নেই। তবে অজয়দা শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় আমার কাছে পুষ্পেন সরকার, তৃতীয় কমলদা, তারপরে প্রেমাংশু চ্যাটার্জি, দিলীপ দত্ত, এরাও ছিলেন। তবে সবার সেরা অজয় বোস, কোনো সন্দেহ নেই। তাদের অনুপ্রেরণাতেই আমি, অজয়দা, পুষ্পেন সরকার, কমল ভট্টাচার্যের অনুপ্রেরণাতেই আমি অনুপ্রাণিত হয়ে ধারাভাষ্য দেওয়ার স্বপ্ন দেখেছিলাম। ওনারা যেভাবে ধারাভাষ্য দিতেন তা সত্যি মনে রাখার মতো। আজকে দেখুন, এই রেডিওর ধারাভাষ্যটা বন্ধ হয়ে গিয়ে যেন খেলার আকর্ষণটাই কমে গেছে, এটা কেউ বুঝতে পারছে না। যে মানুষ চলতে ফিরতে দাঁড়িয়ে ধারাভাষ্য শুনতো, সেই উলগার গোল, সেই আকবরের হেড, এসব কথা যেন হারিয়ে যাচ্ছে। তাহলে সেই হেডটা আমরা কি শুনতে পারি আবার একবার? নিশ্চয়ই ছিলেন না? আমি মাঠে ছিলাম অবশ্যই। 1976 সালের লিগের খেলা, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে, সে খেলা প্রায় শুরু হতে যাচ্ছে। বলতে বলতে রেফারি সুনীল চ্যাটার্জি খেলার নির্দেশ দিয়েছেন। বল এখন মাঝ মাঠে হাবিবের কাছে। হাবিব বল পেয়েছেন, হাবিব দেওয়ার চেষ্টা করেছেন উলগাকে, উলগা কাটিয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে উলগা সুধীর বর্মনকে কাটিয়ে নিয়েছেন, গোল করলেন আকবরের হেড তরুণ বোসকে পরাস্ত করে এগিয়ে দিল মোহনবাগানকে। মোহনবাগানের গোল নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য। প্রায় 16-17 সেকেন্ডের মাথায় গোল করলেন আকবর। বাইরে কোনো জায়গায় গিয়েছেন কমেন্ট্রি করতে? হ্যাঁ, বাইরে আমি শিলিগুড়িতে গেছি ধারাভাষ্য দিতে, আমি কল্যাণীতে গেছি, আমি কৃষ্ণনগরে গেছি। কি করলেন? কোনো ডার্বি গোল মনে আছে আপনার? ডার্বিগুলো আমি বিজয়নের অনেক গোল করেছি। ফেডারেশন ফাইনালে এখানে ইডেন উদ্যানে বিজয়নের ফ্রি কিকের গোল কোনোদিন ভুলবো না। আমি আর অজয় বোস মোহনবাগান মাওটা স্পোর্টিং ফেডারেশন সেমিফাইনালে, দ্বিতীয় সেমিফাইনালে সেই গৌতম সরকারের ফ্রি কিকের গোল কোনোদিন ভুলবো না। অজয়দা বলছেন যে সুব্রত ভট্টাচার্য মারতে আসছেন, দেখা যাক
সুব্রত কি করে, না না সুব্রত নয়, মাওনা স্পোর্টিং এর একটা শেষ মুহূর্তে সুযোগ এসেছে মোহনবাগানের সামনে, গৌতম সরকার সুব্রতকে সরিয়ে দিয়ে বলটিকে মাটিতে ফেলে নমস্কার করেছেন। দেখা যাক, এদিকে মাওনানি গোলরক্ষক পাল্টে গেছে, ভাস্কর পিচ সরে গেছে, সন্তোষ বসে এসেছে এবং ফ্রি কিকের জন্য প্রস্তুত। গৌতমের ফ্রি কিক, আউট সুইং হয়ে ইন সুইং হয়ে বল গোলের মধ্যে ঢুকে গেল, গোল। খেলা ড্র হয়ে গেল, অমীমাংসিতভাবে শেষ হলো। অর্থাৎ আজকে দ্বিতীয় সেমিফাইনাল অর্থাৎ 0-1 গোলে শেষ হলো। অর্থাৎ কি হবে এটা আইএফের উপর সম্পূর্ণ নির্ভরশীল। তারপরের দিন সকালে খেলা হলো। এই ধারাভাষ্য দিতে গিয়ে আমি বহু অফিসারের সম্মুখীন হয়েছি, তবে বিশেষ করে আমি তপন সেনের কথা বলবো, আমি সত্যরঞ্জন দাসের কথা বলবো, আমি বিশ্বনাথ দাসের কথা বলবো, আমি বলবো রঞ্জিত নন্দীর কথা, আমি বলবো আরও সেই আশিস সেনের কথা, যার কথা কোনোদিন ভুলবো না। এমন একজন লোক ছিলেন যিনি আকাশবাণীকে পুরো কন্ট্রোলের মধ্যে রেখেছেন, তিনিও আমাদের স্পোর্টস অফিসার ছিলেন। পরবর্তী পর্বে আমি দেখেছি মলয় বিকাশ পাহাড়িকে, আমি দেখেছি আরও বহু অফিসারকে, আমি দেখেছি সৌমেন বসুকে, আমি দেখেছি অঞ্জন পালকে, আমি দেখেছি শ্রীকুমার চক্রবর্তীকে। আর আরেকজন মহিলার কথা বলবো যিনি স্পোর্টস অফিসার, যিনি একজন বিখ্যাত সাঁতারু ছিলেন, নন্দিনীদি, যার কথা কোনোদিন ভুলবো না। তিনি আমাকে এবং মানুষকে এত ভালোবেসেছিলেন যে আমাদের ধারাভাষ্য শুনে তিনি ঠিক ম্যাচে আমাদেরকে প্রয়োগ করেছেন, যা কোনোদিন ভুলতে পারবো না। এছাড়া আরও অফিসাররা ছিলেন, তাদের কথা হয়তো মনে পড়ছে না, কিন্তু এদের কথা আমাকে বলতে হয়তো ভুলে গেছি সকলের নাম, কিন্তু এদের মধ্যে নন্দিনীদির কথা বলতে হবে, শ্রীকুমার চক্রবর্তীর কথা, আশিস সেনের কথা, যাদের কথা না বললে নয়, মলয় বিকাশ পাহাড়ির কথা, তাদের কথা আমাকে বলতেই হচ্ছে। আজকে আমার এই পরিচয়, পরিচিতি এবং লোকের কাছে পৌঁছনে দেওয়ার জন্য আমি আকাশবাণীকে ধন্যবাদ জানাচ্ছি। আকাশবাণী আমাকে যদি না ডাকতো বা আমাকে না সুযোগ দিত, তাহলে আমি কোনোদিনই হয়তো ধারাভাষ্যকার হতে পারতাম না। এটাই আজকে আমার সাথে সবচেয়ে বড় পাওনা, যে আকাশবাণী, আমি একটা বলবো যে কি করে বোঝাবো যে আকাশবাণী যেন আমাকে একটা অন্য মাত্রা দিয়েছে, তাই আকাশবাণীকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আজকে আমাকে ধারাভাষ্যে অজয় স্বামী পরিচিত দিয়েছে আকাশবাণী কলকাতা, যাদের এই আকাশবাণীকে আমি কোনোদিন ভুলবো না। আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে আকাশবাণী।